লেখিকা প্রতীতি চৌধুরীর দাম্পত্য। মুনলাইট বে গেস্ট রুমে যতক্ষণে প্রশান্ত আর পৌলমী পৌঁছালো ততক্ষণে প্রায় সন্ধে। কথা হয়েছিল গেস্ট হাউসে ব্যাগপত্র রেখে ওল্ড দীঘাতে ওরা সূর্যাস্ত দেখবে। পৌলমীর কিছু ছবিও তুলে দেবে প্রশান্ত। সেই গত মাস থেকে অপেক্ষা করে আছে পৌলমী ওদের এই দুদিনের শর্ট ট্রিপটার জন্য। কিন্তু কোথায় কি, ট্রেন লেট। তারপরে স্টেশনে নেমে গাড়ি ধরে আসতে আসতে অন্ধকার। গাড়ি থেকে ব্যাগপত্তর গেস্ট হাউসের সামনে নামাবার পরে যত রাগ প্রশান্তর উপরেই হচ্ছিল পৌলমীর। এক তো প্রশান্তর বেসরকারি অফিসে ছুটি পাওয়া যায় না। 4 মাস আগে থেকে বললে কোনো রকমে 3টে দিন টানা ছুটি পাওয়া যায়। তারপরে ট্রিপটাও পৌলমীকে প্ল্যান করতে হয়। নিজের মনেই গজগজ করছিল পৌলমী, আজ অবধি তোমার সাথে থেকে আমার একটা প্ল্যানও পারফেক্টলি এক্সিকিউট হয়নি। মিনমিনে স্বরে একবার প্রশান্ত বলার চেষ্টা করলো, আরে এসে তো পড়েছি, এই তো গেস্ট হাউসে ব্যাগ রেখেই আমরা বেরোবো। প্রশান্তর কথাটা শুনে আরো বেশি ঝাঁঝিয়ে উঠে পৌলমী বলল, আর আমার ছবি তোলার প্ল্যান? সেই ডিসেম্বরে ভাইজ্যাক যাব বলে ক্যামেরাটা কিনলাম, না যাওয়া হলো ভাইজ্যাক আর না আমার ছবি তোলা। আর এটা গেস্ট হাউস কোথায়? সমুদ্রের সামনে বড় কোনো হোটেলে থাকবো তা না, সমুদ্র থেকে এই এত দূরে এখানে ভূতের মতো এসে থাকা। প্রশান্ত আরেকবার বোঝাবার চেষ্টা করলো, গেস্ট হাউসটা ছোটখাটো ছিমছাম শুনেই তো বুক করলাম, আর কাল বিকেলে ছবি তুলে নিও, এত রাগ কেন করছো? পৌলমী হাত দুটো মুঠো করে দাঁতে দাঁত চেপে বলল, কাল বিকেলে? তোমাকে বলিনি কাল বিকেলে আমরা সায়েন্স সিটি যাব? প্রশান্ত বুঝতে পারল আরো বেশি মুখ খুললে আরো বিপদ, কিন্তু ওর চুপ থাকাতেও বিপদ কমলো না। পৌলমী বলতেই লাগলো, এক তো মোটে 3 দিনের ট্রিপ, তার মধ্যেই তালসারি, মন্দারমণি, শঙ্করপুর, হয় নাকি এভাবে? তোমার জন্য আজকের সূর্যাস্তটাও দেখা হলো না। গলা ঝেড়ে প্রশান্ত বলল, হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকলে কি সময়টা বেড়ে যাবে পলি? প্লিজ, আমি কি করব? আমি তো সূর্যটাকে অস্ত করে দিইনি। রাগে গড়গড় করতে করতে পৌলমী বলল, তুমি ছাড়া আর কে? কেন? স্টেশনের সামনেই তো গাড়ি রিজার্ভ পাওয়া যেত, অতটা হেঁটে এসে বার্গেনিং না করলে হচ্ছিল না। এই জন্যই আমার ভালো লাগে না তোমার সাথে কোথাও বেরোতে। লাগেজ ব্যাগটা টেনে হোটেলের ভিতর ঢুকবার সময়ও প্রশান্ত বলল, সব দিকটাই ভাবতে হয় পলি। রিজার্ভে কত চার্জ নিত জানো? বেহিসেবি ভাবে খরচ করলে চলবে আমাদের বলো? পৌলমীর রাগ অবশ্য তাতে মিটল না। ও বলতেই লাগলো, জানো শুভ্রা, তিথি, রানু, রিমি বছরে 4 বার করে হানিমুনে যাচ্ছে, আর আমার 4 মাসে একবারও বেরোনো হয় না। তোমার মতো হিসেবি লোকের পাল্লাতে পড়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। ততক্ষণে গেস্ট হাউসের রিসেপশনের সামনে এসে পড়েছে ওরা। ছোটখাটো দোতলা গেস্ট হাউস, তবে সমুদ্র সৈকত থেকে অনেকটাই দূরে। হয়তো রেটটা কম, তবে এই মুহূর্তে বছরে 4 বার আর 4 মাসে একবারের মধ্যে তেমন কিছু তফাৎ না খুঁজে পেয়েই ওর মাথার মধ্যে সব হিসেব তালগোল পাকিয়ে গেল। গেস্ট হাউসের ম্যানেজার বসেছিলেন। মিস্টার অ্যান্ড মিসেস সেনগুপ্ত নামে রুম বুক করা আছে বলতেই বুকিং ডেটটা জিজ্ঞাসা করলেন। তারপরে রেজিস্টারে তারিখ ধরে খুঁজতে শুরু করলেন। পৌলমীর মুখ অবশ্য তখনও বন্ধ হয়নি, বিড়বিড় করে বলেই যাচ্ছে, আমার আর কোন কাজে লাগবে ডিএসএলআরটা? নো সানসেট, নো সানরাইজ, কেন যে কিনলাম অতগুলো টাকা খরচ করে? ঘরে বসে বসেই তো বুড়িয়ে গেলাম। এক কাজ করো, ওটা বরং বেচেই দাও। বার্গেনিং তো তুমি ভালোই করতে পারো, দেখো 2-1 পয়সা লাভ হয় কিনা। গেস্ট হাউসের ভদ্রলোক মুখে পান সুপারি চিবোতে চিবোতেই একবার পৌলমীর দিকে তাকালেন। পৌলমী বিরক্ত হয়ে বলল, আমার দিকে না তাকিয়ে তাড়াতাড়ি খুঁজে দেখুন না, একটা রুম দিতে এত লেট হয় নাকি? পৌলমীর কথা বলার ধরনে থতমত খেয়ে উনি বললেন, হ্যাঁ এই যে পেয়েছি, মিস্টার অ্যান্ড মিসেস সেনগুপ্তা। 1000 অ্যাডভান্স করেছিলেন তো, কিছু একটা আইডি প্রুফ দেবেন, ভেরিফিকেশনে লাগবে। প্রশান্ত ওর ব্যাকপ্যাক থেকে পার্সটা পকেটে রেখে আরও কিছু খোঁজার চেষ্টা করলো। এদিকে আরও দেরি হচ্ছে দেখে পৌলমীর রাগ উত্তরোত্তর বাড়তে লাগলো। প্রশান্তকে ধমক দিয়ে বলল, এত কি চাইছে? রুম বুক তো করেছিলে না? প্রশান্ত কিছু একটা খুঁজতে খুঁজতেই বলল, হ্যাঁ একটু দাঁড়াও না প্লিজ। পৌলমী আবার রাগী স্বরে বলল, থাক, তোমাকে আর কোথাও বেরোতে হয় না, এখানে ঘুমিয়ে কাটিয়ে দাও।
তারপরে আমি ফেসবুকে স্ট্যাটাস দেব ব্রিলিয়ান্ট সেকেন্ড হানিমুন, তাও কোথায়? দীঘাতে। হোটেলের ভদ্রলোকও গোল গোল চোখে পৌলমীর দিকে তাকিয়ে ঢোক গিলছিল। পৌলমী অধৈর্য হয়ে ওখান থেকে 2 পা দূরে সরে গেল। মিনিট 5 ব্যাগে খোঁজাখুঁজি করে অবশেষে জানুয়ারি ঠান্ডাতেও প্রশান্তর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। হোটেলের ভদ্রলোকের দিকে ক্লান্ত চোখে তাকিয়ে হাসতেই উনি মনে হয় বুঝতে পারলেন প্রশান্তর পরিস্থিতিটা। একবার আর চোখে পৌলমীর দিকে দেখে বুঝলেন আগ্নেয়গিরিতে আরেকবার অগ্নুৎপাত হতে চলল বলে। বিপদ বুঝে উনি হেসে বললেন, মিস্টার সেনগুপ্ত, এখন থাক, আপনি চেক ইন করুন। বাইরে বেরোবার আগে আইডি সব দিয়ে যাবেন, আমি স্ক্যান করে নেব। প্রশান্ত যেন হাঁপ ছেড়ে বাঁচল। রুমের চাবিকাঠিটা রিসেপশন থেকে নিয়ে বলল, থ্যাংক ইউ দাদা। ভদ্রলোকের হাসি দেখেই মনে হলো বলছেন, আরে পাগল, বউ কি জিনিস সে আর আমি বুঝি না? হাতের তেলোতে তেলের মতো নিয়ে চলতে হয় ভাই, একটু এদিক ওদিক হয়েছে কি সর্বনাশ। গেস্ট রুমের বাথরুমে ফ্রেশ হচ্ছিল পৌলমী ঘুরতে বেরোবে বলে। প্রশান্ত তখনও ট্রলি ব্যাগটার মধ্যে ফাইলটা খোঁজাখুঁজি করছিল। পৌলমী বাথরুম থেকে বেরিয়ে এসেও একইভাবে ওকে ব্যাগপত্র হাতড়াতে দেখে বলল, কি খুঁজছো তখন থেকে? হীরের নেকলেস তো আর আমাকে গিফট করবে বলে নিয়ে আসোনি? প্রশান্ত কোনো উত্তর না দেওয়াতে পৌলমী একাই বলতে লাগলো, জানো, রানুকে না রঙ্গনদা এবার একটা দারুণ ডায়মন্ড পেন্ডেন্ট গিফট করেছে। আমাকে তুলির বিয়েতে দেখালো, ওরা মানালি গেছিল না। আরে তোমাকে তো বলেছিলাম ওদের অ্যানিভার্সারির কথা। প্রশান্ত কোনো রকমে ঘাড় নেড়ে হু হু করে যাচ্ছিল। পৌলমী বেরোবার জন্য প্রায় রেডি হয়ে বলল, কি হলো তোমার, এখনো হলো না? কি খুঁজছো বলবে তো? প্রশান্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ইয়ে মানে ওই ব্লু ফাইলটা রেখেছিলাম, কোথায় যে গেল? পৌলমী হোটেলের রুমে বড় আয়নাটার সামনে নিজের গ্রিন জ্যাকেটটার সাথে ম্যাচিং ইয়াররিং দুটো পরতে পরতে বলল, ব্লু ফাইল? সে তো আমি ঘরেই রেখে দিয়ে এসেছি। 2 দিনের জন্য বেড়াতে আসবে, তাও আবার অফিসের কাজ নিয়ে। প্রশান্তর বুকের মধ্যে এবার সত্যি যেন ইলেকট্রিকের ঝটকা লাগলো। পৌলমীকে হালকা বকুনি দিয়েই বলল, তুমি জানো ওতে কি ছিল? না জেনে কি করে বের করে দিলে? ওতে আমার অফিসের পেপার ছিল না, ওতে। বাকিটা বলার আগে প্রশান্তকে আরো জোরে ধমক দিয়ে পৌলমী বলল, মানে তোমার ফাইলটা কি আমার মেকআপ বক্সের থেকে বেশি জরুরি ছিল নাকি? বেশ করেছি, বের করে দিয়েছি। ওই ছোট্ট ট্রলিতে অত কিছু ধরছিল না। তাড়াতাড়ি রেডি হয়ে চলো তো। প্রশান্ত মিনমিনে স্বরে বলতে লাগলো, কিন্তু বলি ওটাতে আমাদের। তুমি যাবে ঘুরতে? না হলে থাকো, আমি একাই বেরোচ্ছি। প্রশান্ত নিজের মনেই বলল, কি আমি আর কি তুমি, ডকুমেন্ট ছাড়া দুজনকেই এবার ওরা বের করে দেবে, তাও ভালোভাবে নয়, ঝেড়ে অপমান করে। দাদা, আসলে হয়েছে কি, ফাইলেই সব আইডি প্রুফ ছিল। পলি মানে আমার মিসেস জানতো না, ও ভুল করে ফাইলটা ঘরেই বের করে দিয়েছে। গেস্ট হাউসের ভদ্রলোক আগেই অনুমান করেছিলেন এরকম একটা কিছু হয়েছে। অনেকক্ষণ ঘাড় চুলকে উনি বললেন, ডকুমেন্টস ছাড়া তো আমরা রাখতে পারবো না। আমরা কেন, কেউই রাখতে পারবে না। যখন তখন রেড হলে খুব প্রবলেম হয়ে যাবে। প্রশান্ত বেশ বুঝতে পারছিল পুলিশের রেড হলে কি হতে পারে। ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ম্যারেজ রেজিস্ট্রির কপিও ছিল ওই ব্লু ফাইলে। ফাইলটা ব্যাগে ভরেও ছিল প্রশান্ত। কিন্তু পৌলমী যে এভাবে বার করে দেবে, তাও সামান্য কটা সাজগোজের জিনিসের জন্য, কে জানতো? অনেকক্ষণ ভেবে প্রশান্ত আবার বলল, প্লিজ দাদা, দেখুন না কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। আপনি তো দেখেছেন আমার স্ত্রীকে, মানে বুঝতেই তো পারছেন, বিয়ের পরে সেকেন্ড টাইম বেড়াতে নিয়ে এসেছি। মনে মনে ভাবছিল প্রশান্ত, এখন যদিও পৌলমীকে গিয়ে বলে হোটেলে থাকতে দেবে না, ডকুমেন্টস কিছু নিয়ে আসা হয়নি, মানে ওই সব ভুল করে বের করে দিয়েছে, তো পৌলমী কিছুতেই নিজের ভুল স্বীকার করবে না। উল্টে এই হোটেল ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার পরে ওকেই বাড়ি ছাড়া করবে। একে 4 মাস ধরে এই কদিনও অফিসে ছুটি ম্যানেজ করতে পেরেছে। এমনিতেও ওর কোনো কিছু পৌলমীর ভালো লাগে না, সারাক্ষণ বাড়িতে অভিযোগ করে। তারপরে যদি এই কাণ্ড হয়। আরেকবার মাথা চুলকে হোটেলের ভদ্রলোক বললেন, দেখছি যদি কিছু করা যায়, ঘুরে আসুন আপনারা, তবে 2-400 বেশি লাগতে পারে। প্রশান্তর মতো হিসেবি ছেলেও হিসেব করা ছেড়ে বলল, তাতে কোনো সমস্যা নেই, আপনি শুধু একটু দেখুন। কোনো রকম এই যাত্রা যেন রক্ষা পেয়ে যায় ভেবেই প্রশান্ত মনে মনে বাবা ভোলানাথের কাছেও 101 টাকার মানত করে ফেলল। পৌলমী যে কি সাংঘাতিক মেয়ে সেটা কেউ না জানুক, ও তো জানে। অবশ্য ওর কলিগরা বলে বউ মানে সব একই প্রজাতি। সে যাই হোক, আজকাল পৌলমীর কাছে অভিযোগ শুনে শুনে ওর নিজেকে এমনিতেই ছোট মনে হয়। রানুর বর ওকে হীরের লকেট উপহার দেয়, শুভ্রার বর ওকে ফ্রান্স নিয়ে গেছিল, রিমিরা সামার ভ্যাকেশনে সিমলা মানালি গেছিল। শুনিয়ে শুনিয়ে মাথা খারাপ করে দেয় পৌলমী। তারপরে যদি আবার সেকেন্ড হানিমুনে এসে এই কাণ্ড হয়, তাহলে তো আর কোনোদিন প্রশান্ত ওর সামনে 2 পায়ে দাঁড়াতেই পারবে না।
সন্ধেবেলা সমুদ্র সৈকতে ঘোরার সময়ও ব্যাপারটা মাথার মধ্যে খিটখিট করেছিল প্রশান্তর। ঝালমুড়ি খেতে খেতে একবার জিজ্ঞাসাও করলো, পলি, তোমার ফোনে ভোটার, আধার বা ম্যারেজ সার্টিফিকেটের কিছু ছবি টবি তোলা আছে? পৌলমীর কপালে ভাঁজ পড়লো। পাল্টা জিজ্ঞাসা করলো, কেন? আমি কি এখানে চাকুরির ইন্টারভিউ দিতে এসেছি নাকি? প্রশান্ত জানে পৌলমীকে কিছু জিজ্ঞাসা করা মানে এরকমই হঠাৎ হৃদযন্ত্রে ধাক্কা লাগা। সামলে নিয়ে ঢোক গিলে বলল, না মানে যদি কিছু কারণে প্রয়োজন হয় তাই জানতে চাইছিলাম। পৌলমী ক্যামেরাটা প্রশান্তকে দিয়ে বলল, বাজে না বকে দুই একটা ছবি তোলো তো আমার। সূর্যাস্ত দেখাটা তো মাটি করেছো, আর যে দুটো দিন আছি যেন একটাও প্ল্যান ছাড়া না হয়। প্রশান্ত মনে মনে ভাবল, কে জানে কপালে কি আছে, প্ল্যান ছাড়ার জায়গায় শেষে প্যান্ট ছেঁড়া হয়ে না ফিরতে হয়। ইস, এরকম বাজে ভুল কেউ করে? পৌলমী তো চিরকালই হাওয়াতে উড়ে, হাওয়ার নামে দোষ দেওয়া পাবলিক। ওর অন্তত আরো সচেতন হওয়া উচিত ছিল। বুদ্ধি করে যদি মোবাইলে সব ডকুমেন্টসের ছবি নিয়ে রাখতো তাহলেও হয়তো আজ কাজে দিত। কথাতে আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মাঝরাত্রে হঠাৎ করে চোখ ঘষতে ঘষতে স্লিপিং গাউনে যে পৌলমীকে গেস্ট হাউসের রুমের দরজা খুলতে হতে পারে ও সেটা কল্পনাও করেনি। তারপরে পুলিশ দেখে তো পুরো থ হয়ে গেছে। প্রশান্ত অবশ্য দুজন পুলিশকে দেখে বুঝতে পেরেছে কি বাজেভাবে ফেসে গেছে। পৌলমী দেখলো গেস্ট হাউসের ভদ্রলোক পুলিশ অফিসারকে কিছু বোঝাবার চেষ্টা করছেন, আর অফিসার তাতে বারবার দুদিকে মাথা নেড়ে অসম্মতি প্রকাশ করছেন। হঠাৎ করে অফিসার বাজখাই গলাতে বললেন, আপনাদের আমাদের সাথে এখনই থানাতে যেতে হবে। পৌলমী ভয়ে ভয়ে ঢোক গিলে বলল, থানা? কেন, কি করেছি আমরা? পাশের কনস্টেবল হাসতে হাসতে বললেন, কিছু না, বিনা আইডি প্রুফে হানিমুনে চলে এসেছেন। পৌলমীর কপালে এবার ভাঁজ পড়ল। ও ঘুরে তাকালো প্রশান্তর দিকে। প্রশান্ত এতক্ষণ ধরে শুধু এই চরম মুহূর্তটার জন্যই ভয়ে ভয়ে অপেক্ষা করছিল। পুলিশের থেকে বেশি ভয় যে ওর পৌলমীকেই নিয়েছিল। প্রশান্তর ঠোঁট দুটো অবধি ভয়ে শুকিয়ে গেছিল। পৌলমী ওর দিকে জ্বলন্ত দৃষ্টি ছুড়ে দিতেই প্রশান্ত কুই কুই করে বলল, আমি কি করব? তুমি তো মেকআপ বক্স রাখতে গিয়ে ওই ব্লু ফাইলটা বের করে দিয়েছিলে। পৌলমী দাঁতে দাঁত চেপে বলল, মানে তুমি ওই অত বড় ধামরা ফাইলটাতে আধার কার্ড, ভোটার কার্ড রেখেছিলে? কেন, ব্যাগে কি আর চেন ছিল না যে ওই কটা জিনিসের জন্য একটা বিশাল ফাইল নিতে হলো? ততক্ষণে ওদের রুমের মধ্যে গেস্ট হাউসের মালিক, অফিসার দুজনেই ঢুকে পড়েছেন। বাইরে দাঁড়িয়ে আছে একজন গেস্ট হাউসের একজন কর্মচারী আর ওই কনস্টেবল। প্রশান্তর শুকনো ঠোঁট দুটো জিভে ভিজিয়ে বলল, তোমাকে বের করতেই বা কে বললো? পৌলমী এবার প্রশান্তর দিকে তেড়ে গিয়ে বলল, বাজে বকবে না তো, একদম বাজে বকবে না। একবারও আমাকে বলেছিলে তুমি ফাইলে কি আছে? প্রশান্ত আর ওর মন প্রশান্ত রাখতে না পেরে পৌলমীকে বলল, আর ফাইল? তোমার মাথাতে যে কিছু নেই সেটা জানলে কি বিয়ে করতাম? পৌলমীর গলার স্বর এবার আরো এক ধাপ উপরে উঠল, বিয়ে? কে বলেছিল করতে? আজ অবধি তোমাকে বিয়ে করে আমার একটা প্ল্যানও পারফেক্টলি এক্সিকিউট হয়েছে। পুলিশ অফিসার একবার বললেন, চুপ দিন আপনারা, নিজেদের মধ্যে কেউ এইভাবে ঝামেলা করে? তখন কে আর কার কথা শোনে, দুজনেরই মেজাজ সপ্তমে উঠে গেছে। প্রশান্ত চেঁচিয়ে বলল, থাকো তোমার প্ল্যান নিয়ে, জেলের ভাতে এবার সব পারফেক্টলি এক্সিকিউট হবে। তোমার যেমন গোবরে বুদ্ধি আর আমার কপাল। পৌলমী কথাটা বলেই একবার দম ফেললো। গেস্ট হাউসের ভদ্রলোক বললেন, স্যার এই জন্যই আমি বলেছিলাম এরা স্যার হাজবেন্ড ওয়াইফ, বিশ্বাস করুন। কনস্টেবল পেছন থেকে বিড়বিড় করে বলল, আইডি না দেখাতে পারলে কিছুই প্রমাণ হয় না, আর আপনি বিনা আইডিতে রুম দেন কি করে? গেস্ট হাউসের ভদ্রলোক মাথা চুলকে বলল, ইয়ে স্যার, মানে সত্যি স্যার, মনে হয়েছিল। প্রশান্তের সাথে পৌলমী তর্ক অবশ্য তখনও শেষ হয়নি। আমার না হয় গোবরে মাথা, তোমার তো খুব তীক্ষ্ণ বুদ্ধি, ভীষণ অ্যাডভান্স প্ল্যান করতে পারো, তাহলে কটা আইডির ছবি তুলে রেখেছো? প্রশান্ত দম নিয়ে কেটে কেটে কথাগুলো বলল, ভুল হয়েছে আমার, তবে তার থেকেও বেশি ভুল হয়েছে তোমার মতো একটা গাধাকে বিয়ে করে। পুলিশ অফিসার এবার প্রশান্তের কাছে এগিয়ে এসে বললেন, ওকে, আপনাদের থানাতে যেতে হবে না, একটা ডিক্লারেশন আমাদের লিখে দিন যে উনি আপনার স্ত্রী, সাথে আপনাদের অ্যাড্রেস। আর প্রশান্তর মাথা তখন জ্বলন্ত উনুন। ভারী মেজাজে বলল, কে আমার স্ত্রী? আমি তো গাধা, আমাদের কোনো রিলেশনই নেই স্যার, অনেক অ্যাডজাস্ট করেছি, আর পারবো না। আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন চলুন।
পৌলমী সাথে সাথে বলল, অ্যাডজাস্ট? অ্যাডজাস্ট শব্দটা তোমার মুখে মানায় না। কম্প্রোমাইজ তো আমি করেছি। ফার্স্ট হানিমুন দার্জিলিং, সেকেন্ড বার অনেক কিছু প্ল্যান করে শেষে কিনাই দীঘা, ডিসেম্বরের ভাইজ্যাক ট্যুর সেটাও ক্যান্সেল, আর সব কিছুর পেছনে তোমার অফিসের কাজ। ওয়াও! জানো শুভ্রা গত 2 বছরে কোথায় কোথায় ঘুরতে গেছে? ফ্রান্স, সিমলা, কাশ্মীর, আন্দামান। জানো রিমির বড়কে প্রতি সপ্তাহে সারপ্রাইজ গিফট দেয়। 11 মাস বিয়ে হয়েছে, কখনো ভুলেও একটা গিফট এনেছো? অফিসার ওর পাশের কনস্টেবলের দিকে তাকিয়ে বললেন, সব ঘরের একই কাহিনী, বুঝেছো শর্মা? গেস্ট হাউসের কর্মচারী কি একটা বিড়বিড় করলো মালিকের কানে। প্রশান্ত আবার বলল, পারবো না, সিম্পলি আমি পারবো না। মানুষ ভাবো তুমি আমাকে। শোনো, মুক্তি চাই আমি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বাঁচতে চাই আমি। সপ্তাহে 6 দিন অফিস করে ওভার ডিউটি করে তোমার জন্য আমি কোনো সারপ্রাইজ প্ল্যান করতে পারবো না। ইউ মে লিভ। পুলিশ অফিসার নিজের চোখ দুটো ঘষে বললেন, শর্মা, আর কোনো ডিক্লারেশনে নিয়ে লাভ নেই আমাদের। একটা ভিডিও রেকর্ডিং করে রাখো, ওটাই সবচেয়ে বড় প্রমাণ যে এরা স্বামী স্ত্রী। পৌলমী কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো? বিয়ের 11 মাস পরে ডিভোর্স দিতে চাইছো? প্রশান্ত জোরে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইছি ডিভোর্স দিতে। আর কিছু বলবে? পৌলমী ধপ করে গেস্ট রুমের বিছানাতে বসে 2 হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে এই ভালোবাসো? আমাদের এতদিনের স্মৃতি, বিশ্বাস, ভরসা সব মুহূর্তে শেষ করে দিতে পারলে তুমি? প্রশান্ত পৌলমীর চোখে জল দেখে ততক্ষণে একটু শান্ত, ধীর স্বরে বলল, কেন? তুমি তো বললে আমি গাধা, সব সময় বলো আমি অকর্মণ্য। তোমার বান্ধবীর বরেরা কত কিছু করে, আমি পারি না? বললাম বলে তুমি ছেড়ে চলে যাবে? আমার জন্য কিছু করার চেষ্টাও করবে না? পৌলমীর গলার অভিমানী স্বরটা যে প্রশান্তর হৃদয়কে কোমল করতে শুরু করেছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছিল। কনস্টেবল শর্মা এবার হঠাৎ করেই বলল, চলুন স্যার, আমাদের আর কোনো সন্দেহ নেই যে এরা হাজব্যান্ড ওয়াইফ। পৌলমীর চোখের জলটা মুছিয়ে দিতেই ও ফুপিয়ে ফুপিয়ে বলল, সামান্য কয়েকজন পুলিশকে দেখেই তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে? এই তোমার ভালোবাসা? আমি হলে তো তোমার সাথে জেলে গিয়েও থাকতাম। গেস্ট হাউসের ভদ্রলোক অফিসারকে উদ্দেশ্য করে বললেন, এটা সেকেন্ড টাইম হচ্ছে স্যার, প্রথমবার দেখে আমি বুঝে গেছিলাম আমরাও মানুষ চিনি। পুলিশ অফিসার দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মেজাজ, রাগ, কলহ, বিবাদ আর সব শেষে সেই চোখের জলই সম্বল। পুরুষ তো পুরুষই হয়, কতক্ষণ আর স্ত্রীর চোখের জল দেখে মেজাজ ধরে রাখবে? এ তো দাম্পত্যের নৈমিত্তিক ঘটনা। স্বামী স্ত্রীর সম্পর্কের থেকে বড় আইডি প্রুফ আর কি হবে? চলো শর্মা, আর কখনো ডিভোর্সের কথা বলবে না, প্রমিস মি। পৌলমী অভিমানী গলায় বলল। প্রশান্তর হাতটা ধরে বলল, ওকে প্রমিস, বাট ইউ অলসো প্রমিস মি পলি যে তুমি আমাকে বারবার অন্যদের সাথে কম্পেয়ার করবে না। ইট হার্টস মি। পৌলমী প্রশান্তর বুকে মাথা দিয়ে বলল, কতবার তো প্রমিস করি এরকম, তবুও কেন ঝগড়া হয় বলো তো? প্রশান্ত ঠান্ডা স্বরে বলল, আজ তো হতো না যদি না ওই পুলিশে এসে আমাদের রুমে হঠাৎ করে রেড করতো। পুলিশের কথা আসতেই দুজনে আবার ভয়ে ভয়ে সামনে তাকালো। গেস্ট রুমের মালিক হেসে বললেন, পুলিশ আপনাদের স্বামী স্ত্রীর আইডি প্রুফ পেয়ে গেছে, চলেও গেছে। এবার আমিও আসছি, গুড নাইট, আর ভালো থাকবেন। গেস্ট হাউসের কর্মচারী দাঁড়িয়ে ছিল ওদের রুমের দরজার কাছে। মালিক বকুনিয়ে দিয়ে বললেন, কিরে চল, তুই বুঝবি না এখন, বিয়ে করলে বুঝবি। সব দাম্পত্যই একই সুতোতে বাঁধা, একই ঘূর্ণনে আবর্তিত আমরা, ও দেখেই বোঝা যায়। সবাই চলে যেতে প্রশান্ত হাসতে হাসতে বলল, যাক, আজ প্রথমবার তোমার সাথে ঝগড়ার চেঁচামেচিতে কিছু লাভ তো হলো। পৌলমী মুখটা ভারী করে বলল, রাত্রি 2টো বাজে, কাল যে খুব ভোরে শঙ্করপুর যাব ঠিক করেছিলাম। মাছের জাহাজ, মাছের আড়ত, কিছুই তো আর দেখতে পাবো না। এই তোমার জন্য না আমার একটা প্ল্যানও পারফেক্টলি। বাকিটা বলার আগে পৌলমীর ঠোঁটে নিজের আঙুলটা চেপে ধরলো প্রশান্ত। তারপরে কানের কাছে ফিসফিস করে বলল, সবটা পারফেক্ট কেন হতে হবে পলি? কিছুটা থাক না এরকমই এলোমেলো, অগোছালো। নিজের মতো গল্প দিয়ে আমাদের সেকেন্ড হানিমুনটা সেজে উঠলে কি খুব ক্ষতি হয়ে যাবে? পৌলমী প্রশান্তের গালে একটা চুমু খেয়ে বলল, একদমই না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।